নমস্কার, আমি সায়ন্তন। এখন তোমরা শুনছো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমরা শুনবে সুলেখিকা সোহিনী অধিকারীর কলম থেকে একটি দুর্দান্ত ভয়ের গল্প, সেই ডাকবাংলোটা। আজকের গল্প পাঠে রয়েছি আমি সায়ন্তন। শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, সোহিনী অধিকারীর কলম থেকে সেই ডাকবাংলোটা। বাহ, এটা তো বেশ সুন্দর জায়গা। শ্রেয়া লাফিয়ে উঠল। জানিস তো সহজ, তুই যখন বললি যে আমরা জঙ্গলে বেড়াতে যাব, আমি তখনও ভাবতে পারিনি তুই এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসবি। অ্যান্ড ওয়েট, আমরা বুঝি ওই বাংলোটায় থাকবো? শ্রেয়াকে উত্তেজিত হতে দেখে হেসে ফেলে সহজ। হ্যাঁ রে পাগলি, এখানে আমরাই থাকবো এখন কয়েকটা দিন, শুধু তোর আর আমার। কেউ বিরক্ত করতে আসবে না আমাদের এখানে। উফ, ফাইনালি আমাদের হানিমুনটা হচ্ছে। বিয়ের পরেই আমার ওই পাজি বসটা আমাকে অফিসে ডেকে নিল, আর আমি যাও বা ইনিয়ে বিনিয়ে ছুটি ম্যানেজ করছিলাম, সেই সময় তোর অফিস বেঁকে বসলো। আচ্ছা, এই বসেরা কেন এমন হয় বলতো? মানে কাজ ছাড়া কি কিচ্ছু বোঝে না? এদের কি কোনো ফ্যামিলি লাইফ নেই? শ্রেয়া এক নাগাড়ে বলে চলে কথাগুলো। সহজ ওর হাতে হাত রাখে। শ্রেয়া প্লিজ, এখন অন্তত অফিসে কথা থাক। হ্যাঁ, এই কটা দিন শুধু আমাদের দুজনের, প্লিজ। হ্যাঁ, এবার নাম গাড়ি থেকে। গাড়ি থেকে দুজনে নামতেই সহজ ড্রাইভারের উদ্দেশ্যে বলল, এই রনিত ভাই, আমার ফোন নাম্বার তো সেভ করাই আছে। আচ্ছা, তুমি বিকেলের দিকে কিন্তু একটু এসো, হ্যাঁ, চারপাশটা ঘুরে দেখবো। শ্রেয়া ততক্ষণে ছুটে গেটের ভেতর ঢুকে গেছে। সহজ দেখল শ্রেয়া কোমরে হাত দিয়ে কার সাথে যেন কথা বলছে। সহজ এগিয়ে যেতেই লোকটা বলল, আপনাদের কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ। সহজ থতমত খেয়ে গেল। কেন, কি হয়েছে? লোকটা উত্তর দেওয়ার আগেই শ্রেয়া বলল, আমাদের আক্কেলটা একদম ঠিক আছে, বরং আপনার আক্কেলটা বোধহয় ঘাস খেতে গেছে। গেস্টের সাথে কিভাবে কথা বলতে হয় সেইটুকুনি জানেন না। দেখেন সাহেব, আপনি মেম সাহেবকে বোঝান এখানে থাকবেন না। সরকারি গেস্ট হাউস আছে, সেখানে গিয়ে থাকেন। লোকটা বলল। এবারে সহজেরও খানিক রাগ হলো। ও বলল, আমরা তো অনেকটা টাকা দিয়ে এই ডাক বাংলোটা বুক করেছি, আপনি আমাদের যেতে দিচ্ছেন না কেন? লোকটা বিড়বিড় করে বলল, দুটো পয়সার লোভে ছোট সাহেব লোকজনকে মেরে ফেলবে দেখছি। শ্রেয়া বলল, কি বললেন? কে কাকে মেরে ফেলবে? লোকটা বলল, কিছু না মেম সাহেব, আসলে এই বাংলোর মালিক ফেরান সাহেব তো নিজের দেশ ছেড়ে চলে গেছেন, তো ওই বাংলো পড়ে আছে। বহু বছর পরে কোনো গেস্ট এলো এখানে। আমি এখানকার কেয়ারটেকার সিকান্দার। চলেন চলেন, আপনাদের ভেতরে নিয়ে যাই। তবে প্রথমে যে ভারী আপত্তি করছিলেন? আপত্তি এখনো করছি, তবে আপনারা যখন টাকা দিয়ে ফেলেছেন তখন আর কি করা যাবে। শুধু দক্ষিণে ঘর তালা বন্ধ থাকে, ওই ঘরে ঢোকার চেষ্টা করবেন না। একটা ঘর এমন কি বড় ব্যাপার? শ্রেয়া আর সহজ এই নিয়ে কোনো প্রশ্ন করল না। বাংলোর ভেতরটা বেশ পরিপাটি করে সাজানো। ব্রিটিশ আমলের ছাপ পুরোপুরিভাবে বিরাজমান সারা বাংলোতে। শ্রেয়া সহজের হাত ধরে বলল, কিরে, রাতে একা উঠে ওয়াশরুমে যেতে পারবি তো? সহজ সরু দৃষ্টিতে তাকায় শ্রেয়ার দিকে। শ্রেয়া হাসি চেপে বলে, না না, আসলে পুরনো বাংলো তো, যদি কোনো ভূতটুত থাকে তাই বললাম আর কি। যাই হোক, রাত্রিবেলা কোনো প্রয়োজন হলে আমাকে নির্দ্বিধায় কিন্তু ডাকতে পারিস, আমি বিরক্ত হব না। ঠাট্টা করছিস তো আমায় নিয়ে? সহজের কথা শুনে নিজের দু কান ধরে শ্রেয়া বলল, এমা, ছি ছি, তোর মনে হয় আমি তোকে নিয়ে মজা করতে পারি? তুই আমার একমাত্র বর বলে কথা, আমি তো শুধু বললাম। তোর কোনো অসুবিধা হলে বলিস কিন্তু। সহজ মুখ গোমড়া করে এগিয়ে গেল নিজেদের ঘরে। শ্রেয়াও গেল পেছন পেছন। আরে বাস, এ তো পিল্লাই ঘর রে। সহজ কাঁধ থেকে ব্যাকপ্যাকটা নামিয়ে রেখে বলল, এই পুরনো আমলের ঘর এমনিই হয়। শ্রেয়ার বিস্ময় ভাবটা তখনও কাটেনি।
আচ্ছা সহজ, এমন একটা বাংলো ওই ইংরেজ সাহেব এমনি এমনি ফেলে রেখেছেন? কখনো সখনো কেউ এলে থাকতে দেন? আমার তো বাংলোটাকে দেখে বিজনেস আইডিয়া একদম গিজগিজ করছে। ইন্টেরিয়রটাকে যদি আরেকটু অভিনব কায়দায় সাজিয়ে নেওয়া যায়, তাহলে এরকম লোকেশনে ট্যুরিজমের বিজনেস তো রমরমিয়ে চলবে। লোকটা কিচ্ছু ভাবলো না। শ্রেয়ার দুই কাঁধে হাত রেখে সহজ বলল, মা আমার, তুই কি কাজ ছাড়া কিচ্ছু বুঝিস না? হ্যাঁ, এরকম একটা সুন্দর পরিবেশ, বাইরে কি সুন্দর হাওয়া বইছে, পর্দাগুলো নড়ছে, আমি তো ধীরে ধীরে রোমান্টিক হয়ে যাচ্ছি। এই, তোর কিছু ফিল হচ্ছে না? শ্রেয়ার শরীর কেঁপে ওঠে সহজের এমন কথা শুনে। এক পলকে ও মুখ লুকোয় সহজের চওড়া বুকে। মালবাজারের সবুজ বনানী চিরে গাড়িটা এগিয়ে চলেছে। ড্রাইভার রনিতকে শ্রেয়া আর সহজের অনেক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। হঠাৎ রনিত বলল, তবে স্যার, আপনারা কিন্তু ওই সরকারি গেস্ট হাউসে থাকলেই পারতেন। সহজ জিজ্ঞেস করল, কেন? না, তেমন কিছু না, তবে ওই বাংলোটার একটু বদনাম আছে কি না, রাত বিরেতে যদি কিছু রনিতের কথা শুনে হেসে ফেলল শ্রেয়া। বলল, ছাড়ো তো এসব কথা, সে তো সব পুরনো আমলের বাড়ি নিয়েই কোনো না কোনো রটনা থাকে। যে যাই বলুক, আমার বাংলোটা বেশ পছন্দ হয়েছে। বড্ড সুন্দর জায়গাটা, এখানে না এলে অনেক কিছু মিস করে যেতাম। সহজ ও শ্রেয়ার কথায় তাল মিলিয়ে বলল, ঠিকই, জায়গাটা বড্ড সুন্দর। রনিত বলল, না, আপনারা যাই বলুন স্যার, আমি তো গত 6 বছর ধরে এই রুটে ট্যুরিস্ট নিয়ে ঘুরছি। ওই বাংলোটার নামে কোনোদিন ভালো কথা শুনিনি। স্থানীয়রা তো ওই বাংলোর আশেপাশে যেতে অবধি ভয় পায়, বলে বড় মেম সাহেব ধরে ফেলবে। বড় মেম সাহেবকে? শ্রেয়া জিজ্ঞেস করল। রনিত বলল, ও সে ছিল একজন মেম সাহেব অনেক বছর আগে, শুনেছি নাকি বড্ড অত্যাচারী ছিল। এর বেশি অবশ্য আমি কিছুই জানি না। ও আচ্ছা, তা সে নিশ্চয়ই এখনও চাবুক হাতে ঘুরে বেড়ায় না বাংলোয়? সহজ ঠাট্টা করে জিজ্ঞেস করল। রনিত ওদের সাথে হাসল, কিন্তু জঙ্গলের শান্ত পরিবেশ আরও শান্ত হয়ে বারবার সবাইকে জানিয়ে দিল, বাড়িটায় যেও না। একবার সূর্য ডুবে গেলে জঙ্গলে আর দেখার মতো কিছুই থাকে না। তাই সন্ধে 7:30টার মধ্যেই শ্রেয়া আর সহজকে বাংলোয় নামিয়ে দিল রনিত। যাওয়ার সময় বলে গেল, কালকে ভোরের দিকে তৈরি থাকবেন স্যার, চালসা পাহাড়ে নিয়ে যাব। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিজেদের ঘরে বসতেই কেয়ারটেকারটা এসে গরম গরম চা আর বাঁধাকপির পকোড়া রেখে গেল। শ্রেয়া তারিফের সুরে বলল, বাহ, এখানে তো স্ন্যাক্সের ব্যবস্থাও আছে। না, মানতেই হবে, সিকান্দার স্বভাবের দিক থেকে একটু খিটখিটে হলেও কাজের দিক দিয়ে বেশ চটপটে। এই শ্রেয়া, তুই কখনো খাবারের তারিফ করছিস, কখনো কেয়ারটেকারের কাজের। আমরা তো নিজেদের মধ্যে ঠিকমতো সময় কাটাতে পারছি না। সহজ ভুরু কুঁচকে বলল। শ্রেয়া জিভ ভেঙিয়ে বলল, আমার খিদে পেয়েছে, আমি আগে খাবো। এই বলেই প্লেটের দিকে হাত বাড়ায় শ্রেয়া। সহজ গাল ফুলিয়ে আছে দেখে প্রথম পকোড়াটা সহজের মুখেই দেয় শ্রেয়া। কিরে, নিজে হাতে খাইয়ে দিলাম কিন্তু। বলেই সহজের গাল দুটো টিপে দেয় শ্রেয়া। এইভাবেই হাসি, গল্প আর খুনসুটিতে সন্ধেটা কেটে যায় দুজনের। রাতের খাবারটা 10টার মধ্যেই পরিবেশন করে দিল সিকান্দার। এখানে রাত তাড়াতাড়ি হয়, সকলেই 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। ফুলকপির ডালনা আর মাছের ঝোল সহযোগে তৃপ্তি করে ভাত খেয়ে উঠল দুজনে। সহজ বলল, এই সিকান্দার ভাইয়া, তুমি বুঝি এখানে রান্নাবান্না সব করো? সিকান্দার মাথা নেড়ে বলল, আগে হ্যাঁ। তোমার হাতে তো মধু আছে গো। শ্রেয়ার মুখে নিজের প্রশংসা শুনে আলতো হাসল বছর 50-এর লোকটা। তা এই বাংলোতে তুমি একাই কাজ করো, আর কেউ নেই? শ্রেয়া জিজ্ঞেস করল। আর কি করবে দিদিমণি, আমি আর আমার বউ মিলেই কোনো লোকজন এলে দেখাশোনা করি। আর কে আসবে এখানে? লোকের মনে ভয় ডর তো আছে নাকি? হ্যাঁ। সিকান্দারের কথা শুনে দুজনেই মুখ চাওয়াচাওয়ি করল। এই বাংলোতে কি আছে? ও কিছু না, আপনারা খান। শ্রেয়া সহজের দিকে আর চোখে তাকালো। সহজ যে একটু হলেও ভয়ে খেয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
মনে মনে হাসল শ্রেয়া। আজ রাতে সহজ ওকে ছাড়বে না, এটাও বেশ বুঝে গেছে। রাতে বেশ ভালোই শীত পড়ে এখানে, তাই কম্বলটা বেশ করে শরীরে জড়িয়ে নিয়েছে শ্রেয়া। শ্রেয়া, এই শ্রেয়া, তুই কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? সহজ জিজ্ঞেস করল। না তো। আমার আমার মনে হচ্ছে কেউ যেন আমাদের রুমের মধ্যে আছে। সহজ কাঁপা কাঁপা গলায় বলল, দেখগে কোনো পেতনি এসেছে হয়তো, এখনই হয়তো তোকে প্রপোজ করবে। তোর কাছে কি আছে আংটি, নাকি আমার আঙ্গুলের আংটিটা খুলে দেব? বলেই শ্রেয়া মুচকি হাসল। তুই আর কি করছিস আমার সাথে? হ্যাঁ, আমার কিন্তু সিরিয়াসলি ভয় লাগছে। উফ, এত ভয় পাওয়ার কি আছে? কি হয়েছে বলতো তোর? শ্রেয়া ভুরু কুচকে জিজ্ঞেস করে। সহজ শ্রেয়ার গা ঘেঁষে বলে, আরে বাবা, তুই গল্পের বইতে পড়িসনি? আরে এইসব বাড়িতে তো রাত বিরেতে মানে ভূত প্রেত সব দুপ করে এখান সেখান থেকে পড়ে, তারপর ওই যার হার্ট সবচেয়ে বেশি দুর্বল তার ঘাটটাই মুটকে দেয়। আচ্ছা, আর কি কি হয় শুনি? শ্রেয়া মজার ছলে জিজ্ঞেস করলেও সহজ বেশ সিরিয়াসভাবে বলতে থাকে। জানিস, একবার একটা গল্প পড়েছিলাম। একটা ছেলে এরকম একটা বাংলোয় রাত কাটাতে এসেছিল। ঘড়ির কাঁটা ঠিক রাত 12টার ঘরে যেতেই ছেলেটার ঘুম ভেঙে যায়। কেউ যেন পিয়ানো বাজাচ্ছে ঘরে, অথচ বাংলো পুরো ফাঁকা। প্রথমে ছেলেটা মনে ভুল ভাবলেও পরে বুঝলো কেউ সত্যিই পিয়ানো বাজাচ্ছে। সারা ঘরে খুঁজে দেখলো ছেলেটা, অথচ কোথাও কেউ নেই। এরপর যেই ছেলেটা পিছনে ফিরেছে, একটা সাদা কাপড় জড়ানো ভূত ওর ঘাটটা মুটকে দিয়েছে। আর এখন ওই ছেলেটাও ভূত হয়ে এই বাংলোয় ঘুরে বেড়াচ্ছে, কি তাই তো? শ্রেয়া যোগ করল। সহজ রাগ দেখিয়ে বলল, আরে তুই আমার কথাগুলো সিরিয়াসলি নিচ্ছিস না কেন? দূর ব্যাং, আমি আরে আমার হাট দূর বল, জানিস তো তুই। সহজ, তুই আর একটা বাজে কথা বলে দেখ, আমি কিন্তু ওই তালাবন্ধ ঘরে তোকে একা রেখে দিয়ে চলে আসবো। শ্রেয়া শাসানি দিয়ে বলে সহজকে। ওরে বাবা, এই আমার বউ না আমার শত্রু? যা ইচ্ছা ভাব, কিন্তু এখন তুই আমাকে ঘুমোতে দে, আর তুইও ঘুমা। শ্রেয়ার কোল ঘেঁষে চোখ দুটো বুজে শুয়ে থাকে সহজ। শ্রেয়া মনে মনে হাসে। শ্রেয়া ভেবেছিল বুঝি সহজ ঘুম নিয়ে পড়েছে, না হলে জেগে থাকলেই তো বক বক করে ওর মাথাটা খেয়ে নিত। ঠিক এমন সময় সহজ ওর গায়ের ওপর উঠে এলো। এই শ্রেয়া, তুই কি ঘুমিয়ে পড়েছিস? সেভাবে না ঘুমোলেও চোখ বুজে পড়ে রইল শ্রেয়া। কোনো উত্তর দিল না সহজের কথায়। ও জানে সহজ কি আবদার নিয়ে এসেছে, এটা নিয়ে বেশ রগড় করা যাবে। এই শ্রেয়া, শ্রেয়া, আমি একটু ওয়াশরুম যাব, একটু ওঠ না, আমার সাথে চ। সহজ ডাকতে থাকে শ্রেয়াকে, কিন্তু শ্রেয়ার তরফ থেকে কোনো সাড়া শব্দ নেই। প্লিজ, আমি আর পারছি না, প্লিজ চ না। সহজের গলার স্বরটা কাঁদো কাঁদো হতেই উঠে বসল শ্রেয়া। আচ্ছা সহজ, তুই কি একটুও বড় হবি না? এই তো ঘরের সাথে লাগোয়া ওয়াশরুম, কি অসুবিধা হচ্ছে তোর যেতে? শ্রেয়ার দিকে ভুরু কুঁচকে তাকালো সহজ। তুই জেগেছিলি? উফ, আরে আরে চ না একটু আমার সাথে, জানিস তো আমার একা একা ভয় লাগে যেতে। আচ্ছা বাবা চল, এই শীতের রাতে আমাকে কম্বল থেকে বের না করে তুই ছাড়বি না। উফ। শ্রেয়া গজগজ করতে করতে সহজের সাথে গেল। সহজ ওয়াশরুমে ঢুকে যেতেই শ্রেয়ার মনে হলো কেউ যেন ওর কানের কাছে তালি বাজালো। চমকে উঠল শ্রেয়া। কে কে আছে ঘরে? কোনো সাড়া পাওয়া গেল না। বিরক্ত হলো সে, আপন মনে বলে উঠল, এই সহজের সাথে থাকতে থাকতে আমি পাগল হয়ে যাচ্ছি। হঠাৎ শ্রেয়ার মনে হলো কেউ ওর কাঁধে হাত রাখল। আবার চমকে এদিক ওদিক তাকালো, কিন্তু কেউ নেই। শ্রেয়া গজগজ করে উঠল। সহজ তখন কি একটা উটকো ভূতের গল্প আমাকে শোনালো, তারপর থেকে আমিও উল্টোপাল্টা কথা ভেবে চলেছি। এখানে কে আমার কাঁধে হাত রাখবে? সত্যি উফ, কি যে একটা পাগলকে বিয়ে করেছি আমি। সহজ বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। শ্রেয়া, এই শ্রেয়া, চ, ঘুমোতে যাবি না? সহজ কখন বেরিয়েছে খেয়াল করেনি শ্রেয়া, তাই সহজের গলার আওয়াজ পেয়ে খানিক হক চকিয়ে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, তুই যা, আমি আসছি ওয়াশরুম থেকে। অনেকক্ষণ ধরে চোখে মুখে জল দিল শ্রেয়া। কেন যেন একটু অস্বস্তি বোধ করছে ও। সচরাচর
ওর মনের ভুল হয় না। খানিক বাদে এসে সহজের পাশে শুয়ে পড়ল শ্রেয়া, কিন্তু ঘুম ঘুম ভাবটা আর আসছে না। সহজের উষ্ণ স্পর্শেও আর চোখ দুটো জুড়োচ্ছে না। চুপচাপ চোখটা বুজে শুয়ে রইল শ্রেয়া। এভাবেই যদি ঘুমটা চলে আসে। কিরে, ঘুম আসছে না? চলে আয়, আমার কাছে আয়, আয়। কেউ যেন ফিসফিস করে শ্রেয়ার কানের কাছে কথাগুলো বলল। শ্রেয়ার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। একবার ভাবল সহজকে ডাকবে, কিন্তু শ্রেয়া মোটেও ভীতু নয়। এইটুকুতে সহজকে ডেকে নিজের সাহসী ইমেজটা খারাপ করতে চায় না সে, তাই একাই উঠে বসল। আবার কানের কাছে সেই তালির শব্দটা শুনে কেমন যেন অস্থির হয়ে ওঠে শ্রেয়ার শরীরটা। ঘরের দরজা খুলে ও এগিয়ে যায় সামনের দিকে। ও একা যাচ্ছে না, কেউ যেন ওকে টেনে নিয়ে যাচ্ছে। শ্রেয়া আর নিজের মধ্যে নেই। বেশ কিছুক্ষণ পরে একটা বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ালো শ্রেয়া। নিজেই ধীরে ধীরে হাতটা বাড়িয়ে দিল সামনের দিকে। আলতো চাপ দিতেই দরজাটা খুলে গেল। সঙ্গে সঙ্গে একটা ভ্যাপসা গন্ধ এসে ঝাপটা মারল শ্রেয়ার নাকে। দাঁড়িয়ে পড়ল শ্রেয়া, আর পা নড়তে চাইছে না ওর। বিশাল বড় একটা ঘর, ধুলো জমে পড়ে আছে সারা ঘরে। সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে ঘরের প্রতিটা আসবাবপত্র। শ্রেয়ার গাটা গুলিয়ে উঠল, তবু ও নড়তে পারল না, বরং এগিয়ে গেল। ঘরে প্রবেশ করতেই এক রাশ শীতল হাওয়া ছুঁয়ে গেল ওকে। একটা পিয়ানো টুংটাং শব্দ করে বেজেই চলেছে। কয়েক মুহূর্তের জন্য থমকে গেল শ্রেয়া। পিয়ানোর সাদা রিডগুলোতে রক্তাক্ত আঙুলের ছাপ। হারিয়ে যাওয়ার সেন্সটা আবার ফিরে পেল শ্রেয়া। এ কি? আমি এই ঘরে কি করছি? এসব কি? শ্রেয়া কিছু বুঝে ওঠার আগেই হোঁচট খেল। অস্পষ্ট আলোতে নিচু হয়ে দেখতেই শ্রেয়া দেখল একটা আয়না পড়ে রয়েছে। কাঠের কারুকার্য করা অদ্ভুত সুন্দর আয়নাটা। শ্রেয়া তুলে নিল আয়নাটা। কাঁচে অল্প চিড় ধরেছে। ধীরে ধীরে আয়নাটাকে নিজের মুখের সামনে তুলে ধরল সে। থরথর করে কাঁপছে তার শরীর। এটা কি দেখছে ও? ওর সারা মুখে এমন রক্ত কেন? ঠিক তখনই আয়নার ভেতর থেকে দুটো ক্ষত বিক্ষত রক্তাক্ত হাত বেরিয়ে আসে। চিৎকার করে জ্ঞান হারায় শ্রেয়া। এই শ্রেয়া, উঠবি না নাকি? আরে চ, কত বেলা হয়ে গেল দেখেছিস? রনিত বাইরে আমাদের জন্য আধ ঘন্টা ধরে ওয়েট করছে। আরে আমাদের তো আজকে ওই চালসা পাহাড়ের দিকে যাওয়ার কথা। সহজ নিজের মাথাটা মুছতে মুছতে বলল। শ্রেয়া তখনও ঘুমিয়ে। এই শ্রেয়া। শ্রেয়ার কপালে হাত রাখতেই চমকে উঠল সহজ। এ কি, শ্রেয়ার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। সহজ মনে মনে বলল, এই অবস্থায় ওর পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। সহজ মেডিসিনের বক্সটা থেকে থার্মোমিটার বের করল। টেম্পারেচার মেপে দেখে জ্বর 102 ছাড়িয়ে গেছে। মাথায় হাত পড়ে যায় সহজের। এত জ্বর! এটা তো ডাক্তার দেখাতে হবে। এই অচেনা অজানা জঙ্গলে ডাক্তার কোথায় পাবে? চিন্তিত হয়ে বাইরে যায় সহজ। সিকান্দার এসে গেছে। আজ ওর সাথে ওর বউও এসেছে, রান্নায় সাহায্য করে দেবে বলে। সহজকে দেখেই মাথায় ঘোমটা দিল সিকান্দারের বউ। সিকান্দার দাদা, শ্রেয়ার ভীষণ জ্বর এসেছে, এখানে ডাক্তার কোথায় পাই বলো তো? সিকান্দারের মুখটা থমথমে হয়ে গেল। সিকান্দারের বউ হাত জোর করে মাথায় ঠেকালো। কি হলো? আরে ডাক্তার কোথায় জানো? সিকান্দার বলল, দিদিমণির হঠাৎ জ্বর এলো কেন? আরে আমি কি করে বুঝবো? কাল রাত অবধি তো ঠিক ছিল, আজ সকালে উঠে দেখি ধুম জ্বর। আরে কি করবো কিছুই তো বুঝতে পারছি না এখন। সহজ উদ্বিগ্ন হয়ে বলল, ঠিক আছে, আপনি শান্ত হন। এক্ষুনি ডাক্তার পাবেন না, আমি একটা ওষুধ পাঠিয়ে দিচ্ছি, ওটা খাইয়ে দেবেন, দেখবেন জ্বর নেমে গেছে। এই মুহূর্তে সিকান্দারের কথায় ভরসা করা ছাড়া
আর কিছুই করার নেই সহজের, তাই মুখ ভার করে হলেও ওর কথা মেনেই ঘরে যেতে হলো। রীতিমতো অচেতন হয়ে ঘুমিয়ে রয়েছে শ্রেয়া। মেয়েটার ক্লান্ত মুখটা দেখে বড্ড মায়া হলো সহজের। ওর কাছে গিয়ে ওর মাথায় ঠোঁট ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল শ্রেয়ার সারা শরীর। সহজ অনুভব করল ওর মুখ দিয়ে একটা ঘর ঘর আওয়াজ বেরোচ্ছে। শ্রেয়া, এই শ্রেয়া, তুই ঠিক আছিস? শ্রেয়া কোনো উত্তর দিল না। খানিকক্ষণ পরে সিকান্দারের বউ কলি এসে সহজের হাতে একটা কাপ ধরিয়ে দিয়ে বলল, এই রসটা খেয়ে নিন দিদিমণি, জ্বর নেমে যাবে একটু পরে। সহজ আর কোনো উপায় না পেয়ে ওই রসটাই কোনো মতে খাইয়ে দিল শ্রেয়াকে। রসটা খেয়ে একটু উসখুস করতে শুরু করলো শ্রেয়া। উফ, কি ব্যথা! অনেকক্ষণ বাদে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল। সহজ জিজ্ঞেস করল, কিরে, এখন কেমন লাগছে? কেমন আছি মানে? আমার কি কিছু হয়েছিল নাকি? শ্রেয়া আকাশ থেকে পড়ল। সহজ ভুরুকুঁচকে বলল, এতক্ষণ জ্বরে কোনো হুঁশ ছিল না তোর, আবার তুই জিজ্ঞেস করছিস যে কিছু হয়েছিল কিনা? জ্বর হয়েছিল আমার, কিন্তু এখন তো একদম ঠিক আছি আমি। শুধু শরীরে বড় ব্যথা, মনে হচ্ছে যেন অনেক উঁচু থেকে পড়ে গিয়েছি আমি। জ্বরের কারণেই ব্যথাটা হচ্ছে। শোন, আজ আর ঘুরতে গিয়ে কাজ নেই, আজকের দিনটা রেস্ট নে। কালকে শরীর ঠিক থাকলে আমরা ঘুরতে যাব। আমি ব্রেকফাস্ট দিয়ে যেতে বলছি। এই বলেই সহজ চলে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা পৈশাচিক হাসি ফুটে উঠল শ্রেয়ার ঠোঁটে। সঙ্গে সঙ্গে এক চিলতে রক্ত গড়িয়ে পড়ল ওর ঠোঁটের কোণ বেয়ে। ধীরে ধীরে ঘরের আয়নাটার সামনে দাঁড়ালো শ্রেয়া। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল আয়নাটা। চিড় ধরে গেল সারা কাঁচ জুড়ে। সেই আয়নার ভেতরে প্রবেশ করল শ্রেয়া। আস্তে আস্তে আয়নার চিড়টা মিলিয়ে গেল। ব্রেকফাস্ট আর জ্বরের ওষুধ খেয়ে নিয়ে যখন ঘরে এলো সহজ, তখন শ্রেয়া অলরেডি স্নান টান সেরে ফ্রেশ হয়ে বসে আছে। সহজ খাবারটা টেবিলে রেখে বলল, আজকে চুল না ভেজাতেই পারতিস। সহজকে দেখে ওকে ইশারায় কাছে ডাকলো শ্রেয়া। সহজ ওর কাছে এসে বলল, কি হয়েছে বল। সহজের হাত টেনে ওকে সামনে বসালো শ্রেয়া। সহজ কিছু বুঝে ওঠার আগেই নিজের খোলা চুলগুলো দিয়ে সহজের গালে ঝাপটা মারল শ্রেয়া। যতটা ব্যথা হওয়ার কথা নয়, তার চেয়েও তীব্রভাবে জ্বলে উঠল সহজের গালটা। আহ! গালে হাত দিয়ে সহজ দেখে রক্ত। চুলের আঘাতে গাল কেটে গেল, এও সম্ভব? শ্রেয়া ধীরে ধীরে নিজের মুখটা এগিয়ে নিয়ে গেল সহজের গালে। যেখান দিয়ে রক্ত বেরোচ্ছে সেখানে জিহবা দিয়ে লেহন করতে লাগলো। আজ শ্রেয়ার স্পর্শে সেই পরিচিত আদুরে ভাবটা সহজ খুঁজে পাচ্ছেন না। এ তো রীতিমতো নোংরামি। শ্রেয়াকে দুহাত দিয়ে সরিয়ে সহজ কিছুটা বিরক্ত হয়ে বলে উঠল, আরে এসব কি করছিস শ্রেয়া? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? শ্রেয়া ছলছলে চোখে তাকিয়ে থাকে সহজের দিকে। তুই এভাবে আমাকে দূরে সরিয়ে দিলি সহজ? শ্রেয়া ফুঁপিয়ে ফুঁপিয়ে জিজ্ঞেস করে। সহজ আটকে আটকে বলে, কিন্তু তুই ওই রক্ত। কোথায় রক্ত? অবুঝের মতো প্রশ্ন করল শ্রেয়া। রক্ত কোথায় মানে? এই যে। নিজের গালে হাত দিয়ে নিজেই অবাক হয়ে যায় সহজ। এতটুকু রক্ত নেই, কোনো ব্যথাও নেই। এসব কি হলো? কিছুক্ষণের মধ্যে কিছুই মাথায় ঢুকছে না সহজের। ওকে এতক্ষণ ভুল বুঝল। ব্রেকফাস্টটা শ্রেয়ার মুখের সামনে ধরতেই শ্রেয়া মুখ সরিয়ে নেয়। খাবো না আমি এসব, তুই নিয়ে যা। ব্রেকফাস্ট স্কিপ করলে কিন্তু শরীরটা আরো খারাপ হবে, খেয়ে নে প্লিজ। সহজ জোর করে। শ্রেয়া প্লেটটা সরিয়ে দিয়ে বলে,
আমি এই ব্রেড বাটার ডিম এসব কিচ্ছু খাবো না, আমার জন্য মাংস নিয়ে আয়। সহজ অবাক হলো। শ্রেয়া তো কখনোই সকাল সকাল এসব খেতে চায় না। শ্রেয়া, সকাল 10টার সময় তুই মাংস খাবি? সহজ হতভম্বের মতো কিছুক্ষণ বসে থাকে, তারপর বউয়ের আদেশ পালন করতে চলে যায় নিঃশব্দে। শ্রেয়া তখনও বিড়বিড় করে চলেছে, কতদিন খাইনি একটু মাংস, টাটকা মানুষের মাংস। এনে দে আমায়, এনে দে, এনে দে। শ্রেয়ার চোখগুলো ক্রমে রক্তবর্ণ ধারণ করল। কেমন আলু থালু হয়ে উঠল ওর চেহারা। সারা মুখে কেউ যেন ছুরি চালিয়েছে, গল গল করে রক্ত বেরিয়ে আসছে। যে কেউ এই মুহূর্তে শ্রেয়াকে দেখলে ভয়ে জ্ঞান হারাবে। সেই অবস্থাতেই উঠে দাঁড়ালো শ্রেয়া। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল সেই বন্ধ ঘরের দিকে। রান্নাঘরে সিকান্দারের সাথে গল্প করতে ব্যস্ত সহজ। ও খেয়াল করল না শ্রেয়া কোথায় যাচ্ছে। বন্ধ ঘরটা যেন শ্রেয়ার প্রতীক্ষাতেই ছিল। শ্রেয়া সামনে এসে দাঁড়ানো মাত্র ঘরের দরজাটা খুলে যায়। শ্রেয়া ভেতরে প্রবেশ করতেই আবার বন্ধ হয়ে যায় দরজাটা। গত রাতের সেই সুন্দর কারুকার্য করা আয়নাটা সে আবার হাতে তুলে নেয়। আয়নায় নিজের মুখ দেখে অদ্ভুতভাবে খিলখিল করে হাসতে থাকে। ক্রমে সেই হাসি বন্য হতে থাকে। শ্রেয়ার মুখের নমনীয় ভাব হারিয়ে গিয়ে হিংস্রতা ফিরে আসে। দাঁতে দাঁত চেপে সে বলে, নতুন পুরুষ চাই আমার, নতুন পুরুষ। শুকিয়ে যাচ্ছি আমি, শুকিয়ে যাচ্ছি। যৌবন ফিরে পেতে হবে আমায়, নতুন পুরুষ চাই। এই সিকান্দার দাদা, তোমরা এখানে সবসময় এমন ভয়ে ভয়ে থাকো কেন? মানে কি আছে এই বাংলোতে? সহজ খুব একটা সিরিয়াসলি জিজ্ঞেস করেনি প্রশ্নটা। এমনি গল্প জুড়েছে সিকান্দার আর ওর বউ কলির সাথে। তবে সহজের কথা শুনে সিকান্দারের চোয়াল শক্ত হয়ে এলো। কলি বলল, সেসব কথা আর জিজ্ঞাসা করো না গো দাদাবাবু, সে অনেক কাল আগের কথা। আমরা তো ভুলে যেতে চাই, কিন্তু এই ইতিহাস যে আমাদের জঙ্গলের আকাশে বাতাসে মিশে আছে, এখনো আমাদের মুখে মুখে ঘোরে সেসব কথা। সে এক রাক্ষসী ছিল বটে। রাক্ষসী? ঠিক করে হেসে ফেলল সহজ। আচ্ছা, তা সেই রাক্ষসীর বুঝি বড় বড় দাঁত ছিল, খাড়া খাড়া শিং ছিল? হাসবেন না বাবু, হাসবেন না। ওসব তিন যারা সহ্য করেছে তারা জানে সে কি জ্বালা। সিকান্দার উদাস স্বরে বলল, তাই? আচ্ছা, তাহলে কি হয়েছিল বলো। তখন এখানে হেরাল্ড সাহেবের রাজত্ব, তবে নামেই হেরাল্ড সাহেব। উনি তো এখানে আসার বছর খানেকের মধ্যেই মারা গেছেন। কি করে মারা গেলেন কেউ জানে না, তবে লোকে বলতো ওনার স্ত্রী ওনাকে মেরে ফেলেছে। সাহেব মারা যেতেই ওনার যাবতীয় স্থাবর অস্থাবরের ওপরে কবজা করেন ওনার স্ত্রী কেনেডি মেম সাহেব। কেনেডি মেম সাহেব ছিলেন ভীষণ কড়া। নিয়মে এতটুকু এদিক ওদিক তিনি সহ্য করতে পারতেন না, আর ঠিক ততটাই অত্যাচারী। এই জঙ্গলে পুরুষরা ওনার ভয়ে ততস্থ হয়ে থাকত। পুরুষেরা তটস্থ হয়ে থাকতো কেন? মানে উনি কেবল ছেলেদের উপরই রাগ ঝাড়তেন নাকি? সহজ জিজ্ঞেস করল। সিকান্দার মাথা নেড়ে বলল, সে বড় ভয়ঙ্কর গো দাদা বাবু। মেম সাহেবের ছিল মারাত্মক শরীরের খিদে। গ্রামের ছেলে তুলে এনে নিজের শরীরের খিদে মেটাতো মেম সাহেব। সে কি? তবে আর বলছি কি গো, যে ছেলেগুলোকে ধরে নিয়ে যেত তারা আর কেউ ফিরত না। ওদের নিয়ে যে কি করতো মেম সাহেব তা ভগবানই জানেন। একবার তরু বলে আমাদের একটা গ্রামের ছেলেকে ধরে নিয়ে গেছিল ওই কেনেডি মেম সাহেব। ছেলেটা কোনো মতে পালিয়ে এসেছিল এই বাড়ি থেকে।
তার মুখেই শুনেছিলাম কি ভয়ঙ্কর ভাবে অত্যাচার করত সেই মেম সাহেব। ছেলেগুলো শরীরটা আর শরীর থাকে না, ওদের শরীর ভোগ হয়ে গেলে মেম সাহেব নাকি সেই সব ছেলেগুলোকে কেটে ওদের মাংস রান্না করে খেয়ে নিত। আমরা চমকে উঠেছিলাম এমন কথা শুনে। তরুপকে যেন খুঁজে না পায় কেনেডি মেম সাহেব, সেই কারণে ওকে দূরে পাঠিয়ে দিয়েছিল ওর বাপ মা। কিন্তু কেনেডি ঠিক ওকে খুঁজে বার করলো। সে যে কি ভয়ানক, ছেলেটাকে টানতে টানতে নিজের বাংলোয় নিয়ে গিয়েছিল মেম সাহেব। তারপর তো বাকিদের সবার মতো অবশেষ। সেদিন আমরা বুঝেছিলাম মেম সাহেবের নজর একবার যে পুরুষের ওপর পড়ে তার আর রক্ষে নেই। সহজ গালে হাত দিয়ে অবাক হয়ে শুনছিল সিকান্দারের কথা। অনেকক্ষণ বাদে ও বলল, ওই মেম সাহেবের কি হলো? এমনভাবেই অত্যাচার করতে থাকলো? সব অত্যাচারের যে একটা শেষ হয় গো দাদা বাবু। মেম সাহেবও তাই হলো। হঠাৎ হঠাৎ একদিন মেম সাহেব অন্তঃসত্ত্বা হয়ে গেলেন। কার সন্তান ছিল ওর পেটে কে জানে, তবে আমাদের ছেলেরা একটু শান্তি পেল। তবে আশ্চর্য বিষয় হলো, এই সন্তান প্রসব করতে গিয়ে আশ্চর্যজনকভাবে মেম সাহেব মারা গেলেন। কেন কিভাবে গেলেন কেউ জানে না, তবে ওনার সন্তানটি বেঁচে গেল। কিছু আত্মীয় এসে সন্তানটাকে নিয়ে বিদেশে চলে গেল, আর কেউ ফিরে আসেনি। তবে হেরেল সাহেবের মতো কেনেডি মেম সাহেবের মৃত্যুর সঠিক কারণটাও কেউ জানতে পারেনি। সহজ অবাক হয়ে বসে রইল। কেনেডি কিভাবে মারা গেল তা কেউ জানে না। সে যখন সন্তান প্রসব করছিল তখন কে ছিল তার কাছে? একা একা তো সম্ভব নয়। শেষমেশ মাথা থেকে প্রশ্নগুলো ঝেড়ে ফেলল সহজ। এখন শ্রেয়ার কাছে যাওয়াটা বেশি প্রয়োজনীয়। মেয়েটা অনেকক্ষণ একা একা আছে। ঘরে এসে সহজ দেখে শ্রেয়া ঘরে নেই। শ্রেয়া, তুই কি ওয়াশরুম গেছিস? জোরে ডেকে উঠল সহজ। ওয়াশরুমের থেকে কোনো উত্তর এলো না। সহজ একটু চিন্তিত বোধ করল। দুর্বল শরীরে মেয়েটা গেল কোথায়? যেখানেই যাক, সহজকে একবার বলে তো যেতে পারতো। সহজ, বাইরে আয়। হঠাৎ যেন শ্রেয়ার গলা পেল সহজ। শ্রেয়া ওকে বাইরে ডাকছে। বাইরের বাগানে গিয়ে সহজ দেখে শ্রেয়া কিছুটা দূরে টাঙানো দোলনায় বসে দোল খাচ্ছে। তুই এখানে? আমি ঘরে খুঁজছিলাম তোকে। সহজ বলল। শ্রেয়া মুচকি হেসে বলল, আমি দেখলাম তো তুই আমাকে খুঁজছিলি, তাই তোকে ডেকে নিলাম। কোথায় ছিলে এতক্ষণ? আরে ওই সেকান্দারের সাথে গল্প করছিলাম। এই জানিস, এখানে একটা অদ্ভুত মেম সাহেব থাকতো। সহজের কথা শুনে শ্রেয়ার চোখ দুটো স্থির হয়ে যায়। ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। খানিকক্ষণ বাদে শ্রেয়া বলল, আমার খিদে পেয়েছে, চল খেয়ে নি। এখানে এসে থেকে তোর সাথে কথা বলার আমি সময় পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, চ খেয়ে নিবি, চ। শ্রেয়ার কথা মেনেই খেতে গেল দুজনে। খেতে বসেও সহজ হতবাক। এত কি করে খাচ্ছে শ্রেয়া? হাঁড়ি থেকে ভাত নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কলিকে আবার ভাত বসাতে হলো। শ্রেয়া, তুই ঠিক আছিস তো? সহজ একবার মিনমিনে গলায় জিজ্ঞেস করল। শ্রেয়া কোনো কথা না বলে খাওয়াতেই মন দিল। সহজ জানে সে কোনোদিনই খুব বেশি খেতে পারে না। খেতে ভালোবাসলেও ওর খাওয়ার পরিমাণ খুব কম। সেই মেয়ে আজ এমন রাক্ষসে খাওয়া খাচ্ছে দেখে সহজের কেমন যেন লাগছে। ও নিজেও ঠিকমতো খেতে পারে না। সামনে কেউ যদি এমন গপ গপ করে গিলতে থাকে তাহলে কোনো সুস্থ মানুষের পক্ষেই ঠিকঠাকভাবে খাওয়া সম্ভব নয়। উঠে পড়ল সহজ। শ্রেয়া তখনও খাচ্ছে। সিকান্দার হঠাৎ সহজকে আড়ালে ডাকল। দাদাবাবু, কি হয়েছে বলেন তো? দিদিমণি কি কোনোভাবে ওই ঘরটাতে গিয়েছিল? কোন ঘরে?
সহজ বুঝতে না পেরে জিজ্ঞেস করল। আরে গতকাল তো আপনাদের বলেছিলাম ওই ঘরটা বন্ধ, ওই ঘরে যেতে নেই। দিদিমণি কি ওই ঘরে গিয়েছিল? দূর, যেই ঘরে তালা বন্ধ সেই ঘরে আমরা চাইলেই বা ঢুকবো কি করে? চাবি আছে নাকি আমাদের? কি যে বলছো না তুমি সিকান্দার দাদা, আমি এখন শ্রেয়াকে নিয়ে দুশ্চিন্তায় মরছি। সহজ বিরক্ত হয়ে বলল। সিকান্দার বিড়বিড় করে বলল, ওই ঘরে যাওয়ার জন্য কি আর তালা চাবি লাগে? সে যাকে মন চায় তাকেই টেনে নিয়ে যায় ঘরে। খেয়ে দিয়ে এসে শ্রেয়া সেই যে বিছানায় শুয়ে ঘুমোলো। সন্ধে গড়িয়ে গেল, তবু সেই মেয়ের ঘুম ভাঙছে না। মালবাজারের থেকে একটা ডাক্তারকে ডাকিয়ে এনেছিল সহজ। ডাক্তার জ্বরের ওষুধ দিল বটে, তবে শ্রেয়ার শরীরে কোনো অসুখ খুঁজে পেল না। ডাক্তার চলে যেতেই সিকান্দার আর কলি এলো ঘরে। বলল, যদি অভয় দেন তো একখান কথা বলি দাদাবাবু। কি কথা শুনি? রাতের বেলা দিদিমণিকে একটু সামলে রাখবেন। যা হচ্ছে তা স্বাভাবিক নয়। আপনি তো বিশ্বাস করবেন না আমাদের কথা, তবুও সাবধান করা আমাদের কাজ। এই বলে ওরা চলে গেল। এত বড় ডাক বাংলোটায় একা সহজ আর ঘুমন্ত শ্রেয়া রয়ে গেল। শ্রেয়ার পাশে শুয়ে শুয়ে চোখ দুটো লেগে গিয়েছিল সহজের। যখন ঘুমটা ভাঙল তখন চারিদিক ঘুটঘুটে অন্ধকার। বাংলোতেও লাইট জ্বলছে না। বিছানার পাশে হাতড়ে সুইচবোর্ডটা খুঁজে চলেছে সহজ। না, আলো জ্বলছে না। শ্রেয়া, উঠেছিস? কোনো সাড়া নেই। পাশে হাত দিয়ে সহজ দেখে শ্রেয়া নেই। এই অন্ধকার ঘরে একা গা ছমছম করে উঠল সহজের। এমনিতেই ও একটু ভীতু প্রকৃতির, একা থাকতে ভয় পায়। তার উপরে দুপুরে সিকান্দারের গল্পগুলো শুনেছে। তখন বিশেষ কিছু মনে না হলেও এখন বেশ ভয় লাগছে সহজের। কাঁপা কাঁপা গলায় সহজ ডাকে, শ্রেয়া, তুই আমার কাছে এসে বস না প্লিজ। আমার খুব ভয় করছে। ঠিক তখনই সহজ অনুভব করে ওর কোলের কাছটা ভিজে যাচ্ছে। সহজ হাত দিয়ে বোঝার চেষ্টা করে তরল পদার্থটা কি। কেমন চ্যাট চ্যাট করছে ওর আঙুলগুলো। বুঝতে একটু সময় লাগে সহজের। তরলটা আর কিছুই নয়, রক্ত। রক্ত! চেঁচিয়ে ওঠে সহজ। সিলিং থেকে টপ টপ করে রক্ত পড়ছে ওর কোলে। ভয়ে ভয়ে ওপরের দিকে তাকায় সহজ। সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে যায় ওর। কতগুলো মাথা কাটা লাশ উল্টো হয়ে ঝুলছে। ওদের থেকেই টাটকা রক্ত ঝরছে। চিৎকার করে জ্ঞান হারায় সহজ। জ্ঞান হারানোর সময় শুনতে পায় কেউ ওর কানের কাছে বলছে, তোমাকে আমার চাই। চোখটা খোলা মাত্র সহজ দেখে ওর মাথার কাছে সিকান্দার বসে আছে। কলিও দাঁড়িয়ে আছে কিছুটা দূরেই। ধরফর করে উঠে বসল সহজ। শ্রেয়া, শ্রেয়া কোথায়? হ্যাঁ, শ্রেয়া? সহজ জিজ্ঞেস করে। কলি মুখে ঘোমটা টেনে বলে, আমরা কি জানি, আমরা তো বাংলো এত অন্ধকার দেখে এলাম, ভাবলাম লোডশেডিং হয়েছে, তোমাদের আলো দিয়ে যায়। এসে দেখি আপনি অচেতন হয়ে পড়ে আছেন। দিদিমণি কোথায়? আমরা তো দেখিনি। সহজ অধৈর্য হয়ে উঠল। শ্রেয়া, শ্রেয়া, শ্রেয়া কোথায় গেল? আর আর ওই কাটা লাশগুলো? সিকান্দার বলল, আপনাদের বারবার বলেছিলাম এখানে থাকবেন না, সেই সর্বনাশ করেই ছাড়লেন তো। হ্যাঁ, দিদিমণিকে মেম সাহেবের আত্মা ধরেছে, কিচ্ছু করার নেই। এখন মেম সাহেবের নজর আপনার উপর পড়েছে, তাই তো দিদিমণিকে মাধ্যম করেছে আপনার কাছাকাছি আসার জন্য। আরে এসব তুমি কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না।
পরে বুঝবেন কোন। আগে আগে এই বাংলো থেকে বেরোই। চলে আসুন, আসুন। এখন এখানে থাকা কিছুতেই ঠিক হবে না। কিন্তু শ্রেয়াকে ছেড়ে আমি কোথায় যাব? এবার মুখ খুলল কলি। দিদিমণিকে বাঁচানোর রাস্তা নিশ্চয়ই বুড়িমা জানবেন, তিনি সব খবর রাখেন। দাদাবাবু, আপনি চলুন সেখানেই, কিন্তু কিন্তু এই মুহূর্তে এখানে থাকবেন না। দেখছেন না ঘরটা কেমন ঠান্ডা হয়ে আসছে, এরপরে আর বেরোতে পারবেন না এ ঘর ছেড়ে। সহজ খানিক ভেবে চিনতে বলল, ঠিক আছে চলো। সিকান্দারের সাথে বাংলো ছেড়ে বেরিয়ে আসে সহজ, কিন্তু ওর মন যে বড্ড আনচান করছে। শ্রেয়া ওই জঘন্য মেম সাহেবের হাতে বন্দি। ও কি করে বাঁচাবে শ্রেয়াকে? সিকান্দার যেতে যেতে বলল, আমাদের বুড়িমার বয়স 102। শোনা যায় সেদিন মেম সাহেবের আঁতর ঘরে বুড়িমা ছিল। বুড়িমা জানে কিভাবে মেম সাহেবের মৃত্যু হয়েছিল, তবে সে কাউকে কিচ্ছু বলে না, কারোর সাথে কথা বলে না। কিন্তু আপনি বিপদে পড়েছেন শুনলে উনি নিশ্চয়ই সাহায্য করবেন। খুব মিষ্টি করে নরম সুরে কথা বলতে হবে বুড়িমার সাথে। বুড়িমা যেন গলতে বাধ্য হয়, বুঝলেন? বুড়িমা পারবে আমার শ্রেয়াকে আমার কাছে ফিরিয়ে দিতে? কাতর স্বরে জিজ্ঞেস করল সহজ। বললাম তো বুড়িমা অনেক কিছু জানে, কিন্তু দিদিমণিকে বাঁচানো যে বড় কঠিন। যার তার পাল্লায় তো পড়েনি, পড়েছে এক নৃশংস মেম সাহেবের হাতে। দীর্ঘশ্বাস ফেলল সিকান্দার। যেতে যেতে সহজের মনে পড়ে গেল শ্রেয়ার সাথে প্রথম আলাপের কথাটা। ঠিক পাশের ডেস্কে বসেই কাজ করছিল মেয়েটা। সহজ প্রথম দিনেই নিজের একটা বোকা বোকা ইমেজ তৈরি করে ফেলেছিল শ্রেয়ার সামনে। ওকে গিয়ে জিজ্ঞেস করেছিল ওর ম্যানেজারকে। সহজের মনেই পড়েনি এই মেয়েটাই ওর ম্যানেজার। খিলখিল করে হেসে উঠেছিল শ্রেয়া, বলেছিল, আমার ছবি দেখোনি তুমি ওয়েবসাইটে? সহজ মাথা চুলকে বলেছিল, না আসলে অতটা খেয়াল করিনি। কেন? আমার মধ্যে বুঝি খেয়াল করার মতো কিছুই নেই? শ্রেয়ার কথা শুনে প্রথমে থতমত খেয়ে গিয়েছিল সহজ, তারপর আমতা আমতা করে বলেছিল, না তা নয়, আমি আসলে। আবার হেসে উঠেছিল সে। উফ, তুমি এত কথায় কথায় ভয় পাও কেন বলো তো? ইটস ওকে, কাজের কথায় আসি এখন। শ্রেয়ার কথা শুনে ঘাড় নেড়েছিল সহজ। কাজের মধ্যে দিয়ে কি করে যেন বন্ধুত্ব হয়ে গেল দুজনের মধ্যে, আর সেই বন্ধুত্ব গড়িয়ে আজ এত দূর পর্যন্ত চলে এসেছে সম্পর্কটা। আবার বাস্তবের মাটিতে ফিরে আসে সহজ। না না না, শ্রেয়াকে আমি হারাতে পারবো না, শ্রেয়াকে আমি হারাতে পারবো না। ওকে ওকে যে করেই হোক বাঁচাতেই হবে। তার জন্য যার কাছে যেতে হয় আমি যাব, কিন্তু শ্রেয়াকে এইভাবে ওই বাড়িতে কিছুতেই ফেলে যাব না। মনে মনে বলে উঠল সে। মনটা ওর বড্ড অস্থির হয়ে উঠেছে। সেই বুড়িমার বাড়ি যেতে যেতে অনেকটা সময় লেগে গেল। জঙ্গলের বেশ ভেতরে ছোট্ট পুরনো বাড়িটা দাঁড়িয়ে। দরজায় দুবার ঠক ঠক করতেই ভেতর থেকে এক বয়স্ক ভদ্রমহিলা চেঁচিয়ে উঠল, কোন পোড়া মুখে এসছিস রে? চলে যা, চলে যা বলছি। বুড়িমা, বুড়িমা, আমরা এসেছি, এক শহরের বাবুকে নিয়ে এসেছি। বাবু বড় বিপদে পড়েছে। কলি বলে উঠল, তা আমার বাড়িটা কি সরাইখানা মনে হচ্ছে যে যখন বিপদে পড়বে এখানে এসে জুটবে? পাবি না কোনো সাহায্য। ওই শহরের হনুমানটাকে নিয়ে যা আমার বাড়ি থেকে। এবার সহজ নিজেই বলল, দিদা দিদা, আমার আমার শ্রেয়াকে তুমি বাঁচাও। ওকে ওই মেম সাহেবের ভূতে ধরেছে। আমি জানি তুমি ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না দিদা। ভেতর থেকে কোনো উত্তর এলো না। খানিক পরে দরজা খুলে গেল। একটা থুরথুরে বুড়ি ঝাঁটা হাতে বেরিয়ে এলো। ওই বাড়িতে কে যেতে বলেছিল তোদের? আমি বলেছিলাম যা গিয়ে ভূতের সাথে পীড়িত করতে আয়। তাহলে এখন আমার পায়ে কেন পড়ছিস রে হতভাগার দল? সহজ এবার সত্যিই কেঁদে ফেলল। শ্রেয়াকে ও আটকে রেখেছে দিদা।
শ্রেয়াকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি কিছু একটা করো। বুড়ি নাক মুখ কুঁচকে বলল, মরণ আমার, রাত বিরেতে ছোকরা এসে বউকে নিয়ে সোহাগ করবে আর আমায় সেসব দেখতে হচ্ছে। মরণ কেন হয় না আমার? বলি এই হতভাগা, ওই মেন ভূতের যে আসল নজর তোর ওপরে তা তুই জানিস? ও বেটি মরেছে তো কি হয়েছে, এখনো শরীরের দানবটি মরেনি। এখনো তার নতুন নতুন পুরুষের সাথে নোংরামি না করলে পেটের ভাত হজম হয় না। ওর তো তোকে চাই রে, তোর শরীরটাকে চাই। তাই তো তোর বউকে পাকড়াও করেছে। তোর বউকে যদি বাঁচাতে চাস তাহলে জানা ওই মেম সাহেবের সাথে রাত কাটা যা। বুড়িমা, তুমি ওনাকে কি সব বলছো বলো তো? হ্যাঁ, এটা কি সম্ভব? সিকান্দার বিরক্ত হয়ে বলল। সহজ একটু থতমত খেয়ে বলল, আমি যদি ওর কাছে যাই তাহলে ও শ্রেয়াকে ছেড়ে দেবে, ওর কোনো ক্ষতি করবে না। যদি তাই হয় তাহলে আমি যাব ওর কাছে, আমি যাব। সহজের কথা শুনে বুড়ি মুখ বেঁকিয়ে বলল, আদি খেতা দেখলে মরে যাই। এত সহজে ছাড়া পাবে ভেবেছিস? বলি কেনেটি মেম সাহেবের বিষয় কিছু জানিস? সহজ আমতা আমতা করে বলল, ওই তো ওই সিকান্দার দাদা বলেছে ওই মেম সাহেব নাকি গ্রাম থেকে ছেলেদের তুলে নিয়ে যেত, তারপর। ধুর, ওসব তো সবাই জানে। বলি আসল কথা কিছু জানিস? এদিকে বস, শোন। বুড়ি দাওয়ায় বসে গল্প বলতে শুরু করলো। সহজের এখন এসব শুনতে ভালো লাগছে না। শ্রেয়ার জন্য মন উসখুস করছে, কিন্তু ওর মন বলছে বুড়িমার কথা থেকেই আলোর উৎস পাবে ও। তাই মন দিয়ে বুড়ির গল্প শুনতে শুরু করলো। কেনেটি মেম সাহেব তখন সন্তান সম্ভব বোধ করি সে নিজেও জানে না কার সন্তান তার পেটে। তখন আমার ডাক পড়ল মেম সাহেবের পরিচর্যা করার জন্য। আমি তো ভয় ভয় গেলাম। কে জানে মেম সাহেব কিসে রাগ করে। সে যে কেমন হৃদয়হীন তা তো কারোর অজানা নয়। তা আমি গিয়ে দেখি, হায় ভগবান, মেম সাহেব তো সারাদিন আয়নার সামনেই বসে থাকে। তাকে খাওয়ার কথা বললে রেগে যায়, ঘুমানোর কথা বললে রেগে যায়। কেবল বসে থাকে আর জিজ্ঞাসা করে, বলতো আমাকে দেখতে কেমন লাগছে? আমাকেও তার মন রাখার জন্য বলতে হতো খুব সুন্দর লাগছে, কিন্তু মেম সাহেব মানতে চাইতো না। বলতো, মিথ্যে বলছিস তুই, আমি দেখতে খারাপ হয়ে যাচ্ছি, বার্ধক্য নামছে আমার চেহারায়, নতুন পুরুষ চাই আমার। ওদের শরীরের আদর ছাড়া যে আমাকে দেখতে কুৎসিত লাগে, ওরাই আমার যৌবন ধরে রাখে। নতুন পুরুষ চাই আমার। আমি মেম সাহেবকে বললাম, কিন্তু ওই সময় ওসব করলে বাচ্চাটার ক্ষতি হতে পারে। বাচ্চার ক্ষতি হোক গা যাক, আমার কিচ্ছু যায় আসে না। মেম সাহেব আমার কথাটা উড়িয়ে দিল। তখন আমি অন্য পন্থা অবলম্বন করলাম। বললাম, দেখো মেম সাহেব, তোমার এত বড় সাম্রাজ্যে ওয়ারিস তো কাউকে হতেই হবে। আপনার উত্তরাধিকারী কে হবে? আপনার পরে তো 5 ভূতে লুটে খাবে আপনার এত কষ্টের সম্পত্তি। নিজের সন্তানের হাতে তুলে দেওয়ার আলাদা ব্যাপার, ওকে অন্তত ভূমিষ্ঠ হতে দিন, তারপর না হয়। তাছাড়া আপনার সৌন্দর্য কেড়ে নেবে এমন সাধ্য কারই বা আছে? মেম সাহেব আমার কথা শুনে খুশি হয়েছিল। আমি কথাগুলো বলেছিলাম আমার গ্রামের ছেলেপিলেদের কথা ভেবে। সারাক্ষণ ওরা ভয় কাটা হয়ে থাকতো, কখন কেনেটি মেম সাহেবের দৃষ্টি ওদের ওপর পড়ে, এই ভেবেই দিন কাটতে লাগলো। মেম সাহেব সারাদিন মন খারাপ করে বসে থাকতো ওই আয়নার সামনে, আর বিড়বিড় করে বলতো, এভাবে হবে না, বেশি দিন চলতে দেওয়া যাবে না এভাবে। আমি নিজের রূপ হারিয়ে ফেলছি ধীরে ধীরে। ধীরে ধীরে মেম সাহেবের সন্তান প্রসবের সময় এগিয়ে এলো, আর মেম সাহেব কেমন যেন মিশে যেতে লাগলো বিছানায়।
হবে নাই বা কেন, খাওয়া দাওয়া যে প্রায় ছেড়েই দিয়েছিল মেম সাহেব। নিজের স্ফীত পেটের ওপর হাত রেখে মাঝে মাঝেই দাঁত কিরমির করে মেম সাহেব বলতো, তোর জন্য আমি কুৎসিত হয়ে যাচ্ছি, তুই চলে যা, চলে যা। আমি এমন মানবিক বিকারগ্রস্ত কোনোদিন দেখিনি। আরে বাবা, পাগলেও নিজের সন্তানকে বুকে আগলে বড় করে, আর এই মেম সাহেব দিন রাত নিজের সন্তানের মৃত্যু কামনা করত। যাই হোক, একদিন মাঝরাতে মেম সাহেবের প্রসব বেদনা ওঠে। আমি আর একটা মেয়ে ছাড়া বাড়িতে কেউ নেই। আমরাই মেম সাহেবের আতুর ঘর বাঁধলাম। মেম সাহেব সেই মুহূর্তেও আমাকে বলেছিল, আমার ঘর থেকে আমার ওই আয়নাটা এনে দাও না, আমাকে কি এই অবস্থায় দেখতে খুব বাজে লাগছে। বাধ্য হয়ে সেই সময়ও আয়না এনে ধরিয়ে দিলাম মেম সাহেবের হাতে। মেম সাহেব ছুঁড়ে ফেলে দিল আয়নাটা। এত এত কুৎসিত দেখতে আমি। মেম সাহেব বলে উঠল, আচ্ছা বলো তো, ওই মুহূর্তে কাকে দেখতে পরীর মতো লাগে? মেম সাহেব এমন পাগল, ওই আয়না থেকে ভেঙে পড়া কাচের টুকরো নিজের পেটে ঢুকিয়ে দিল। ব্যাস, আর যাবে কোথায়? গল গল করে রক্ত বেরোতে শুরু করলো। আমি কোনো মতে বাচ্চাটাকে বাঁচাতে পেরেছিলাম, কিন্তু মেম সাহেব সে আতুর ঘরেই মারা গেল। মরেও তো শান্তি নেই। ওই বাড়ি অভিশপ্ত, ওই ঘর অভিশপ্ত, ওই আয়না অভিশপ্ত। আমি জানি মেম সাহেবের আত্মা আজ ওই আয়নায় বিরাজ করে। আজও মেম সাহেব নতুন পুরুষের শরীর খুঁজে চলে নিজের যৌবন ধরে রাখার জন্য। এত বছরে কেউ আসেনি, কিন্তু এবার তোরা যত সব পোড়া মুখ দল এসে জুটেছিস ওই বাড়িতে, আর মেম সাহেবের নজর ঠিক তোর ওপরেই পড়েছে। তোকে চায় মেম সাহেবের আত্মা, আর সেই কারণেই তোর বউয়ের ভিতরে প্রবেশ করেছে। নিঘাত তোর বউকে মায়ার জালে বশ করে নিজের ঘরে নিয়ে গেছিল সে। আর তোর বউ ওই ভাঙা আয়নায় মেম সাহেবের মুখ দেখে ফেলেছে। ব্যাস, যত নষ্টের গোড়া ওই আয়নাটা। এতটা বলে বুড়ি থামল। সহজ এতক্ষণ গল্পের মতো গোগ্রাসে গিলছিল বুড়ির কথাগুলো। বুড়ি থামতেই সহজ জিজ্ঞেস করল, এখন তাহলে উপায় কি করে শ্রেয়াকে বাঁচাবো আমি? অত সব আমি জানলে তো হয়ে যেত। শোন, ওই আয়নাটাকে ধ্বংস করতে হবে। ওর ভেতরেই আটকে আছে তোর বউ। তবে কাজটা মোটেও সহজ নয়, অনেক কাঠ খড় পোড়াতে হবে। আমাকে কি করতে হবে দিদা তা বলো, যা বলবে তাই করব। সহজ কাতর কণ্ঠে বলল, বলছি শোন, ওই আয়নাটা হাতে নিয়ে 3 বার ওই রাক্ষসী মেম সাহেবের নাম নিলে আয়নায়ও প্রকট হবে। ওর বিভৎস রূপ দেখে আবার জ্ঞান হারাস না যেন। ওই আয়নায় কাটাকুটি আঁকবি নিজের নখ দিয়ে। সে যতই ব্যথা করুক, যতই নখ ভেঙে যাক, তারপর একটা তালি বাজাতে হবে। এসব কি বলছো বুড়িমা? এইভাবে কি করে হবে? হ্যাঁ, সিকান্দার বলল, তুই চুপ কর হতভাগা। নিজেরা তো কিচ্ছু জানিস না, জানলে আমার কাছে আসতিস না। আমি নিজের চোখে দেখেছি মেম সাহেব এভাবেই নিজেকে শান্ত করত। না হলে সে ঘুমোতেও পারত না। যে রাতেও ছুটে ছুটে যেত নিজেকে আয়নায় দেখতে। রাতে ছুটে যেত মানে? সহজ ঢোক গিলে জিজ্ঞেস করল। বুড়িমা বলল, সে একে অদ্ভুত সময়। রাত্রিবেলা করেও ওই মেম সাহেব কিছুতেই ঘুমোতে পারত না। কেবল পাশ ও পাশ করত আর বলতো, আমি কি দেখতে খুব খারাপ হয়ে যাচ্ছি? এই বলেই আয়নাটাকে বুকে টেনে নিত। বারবার নিজেকে দেখত সেই আয়নায়। শেষে নিজেই ক্লান্ত হয়ে পড়ত। তখন নিজেকে সংবরণ করার জন্য আয়নার সামনে 3 বার নিজের নাম বলতো, নখ দিয়ে কাটাকুটি করত,
তারপর তালি বাজিয়ে ঘুমিয়ে পড়ত। রাতগুলো এভাবেই কাটতো। আমি নিজের চোখের সামনে দেখেছি এসব অস্বাভাবিক ঘটনাগুলো। এই বলে বুড়িমা থামল, তারপর বলল, এভাবেই তুইও মেম সাহেবকে ঠান্ডা করবি, এটাই একমাত্র উপায়, বুঝলি? সহজ চুপচাপ মাথা নাড়ালো। শোন, এই কাজগুলো যখন করবি তখন তোর চারপাশে অনেক কিছু ঘটবে, এসবে কান দিবি না। সব শেষে মায়াবী ওই আয়নাটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিবি। মেম সাহেব এতে শেষ হবে না ঠিকই, কিন্তু তোর বউ মুক্তি পাবে। মেম সাহেব আবার বাধা পড়বে ওই কাচের আয়নায়। তুই তোর বউকে নিয়ে কাল সকালেই বাড়ি ফিরে যাবি, বুঝলি? হ্যাঁ, বুঝলাম। এসব করতে পারবি তো? শ্রেয়ার জন্য করতেই হবে দিদা, আর কোনো উপায় নেই। এই বলে সহজ ছুটে গেল সেই ডাক বাংলোর দিকে। সিকান্দার বুড়িমাকে জিজ্ঞেস করল, বুড়িমা, ওই মেম সাহেবকে শেষ করার কোনো উপায় নেই? হ্যাঁ, সব কিছু কি শেষ হয়? কিছু কিছু জিনিসের থেকে সারা জীবন পালিয়ে বাঁচতে হয়। মেম সাহেবের ওই ভয়ঙ্কর মৃত্যু আমার যতদিন না গঙ্গা প্রাপ্তি হচ্ছে আমাকে তাড়া করে বেড়াবে। বাংলোয় পা রাখতেই সারা শরীর কেঁপে উঠল সহজের। এখন আর অন্ধকার নেই আগের মতো, আলো জ্বলছে ঘরে, তবু বড্ড ভয় করছে সহজের। সহজ? পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ডেকে ওঠে সহজকে। সহজ ঘুরতেই দেখে শ্রেয়া দাঁড়িয়ে। শ্রেয়া সহজের কাছে এগিয়ে এসে বলে, কি রে, কোথায় চলে গিয়েছিলি তুই? আমি তোকে সারা বাংলো খুঁজে বেড়াচ্ছি। সহজের দমটা কেমন আটকে আসছে। ওর মন বলছে এটা শ্রেয়া নয়। তুই না কেমন যেন একটা হয়ে গেছিস রে সহজ। আমি কাছে আসলেই তুই আগের মতো আমাকে টেনে নিস না। আমাকে আর ভালো লাগে না। না তোর আমার মধ্যে আর কিছু খুঁজে পাস না? না তুই কি রে, বল না রে। এই মুহূর্তে শ্রেয়ার এসব কথা, এমন আচরণ অসহ্য লাগছে সহজের। বিশেষ করে যেখানে ও জানে যে মেয়েটা ওর সামনে দাঁড়িয়ে রয়েছে সে ওর শ্রেয়া নয়। ভয়ে সহজের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। শ্রেয়ার মুখটা ক্রমে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সহজ দেখতে পাচ্ছে ওর চোখের মণি দুটো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল সহজের। এত রক্ত! শ্রেয়ার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। কি বিভৎস লাগছে ওকে দেখতে। না! শ্রেয়াকে এক ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ছুটে যায় সহজ। ওকে ওই ঘরটায় গিয়ে যাবতীয় কাজ সারতে হবে। কিন্তু এ কি, সামনে এটাকে? সহজের মাথা ঘুরছে। শ্রেয়া এমন পা উল্টো করে সারা দেওয়াল জুড়ে সরীসৃপের মতো হেঁটে বেড়াচ্ছে কেন? কি করেই বা হাঁটছে? লাইটগুলো আচমকা একবার অন একবার অফ হতে শুরু করলো। সহজের হৃৎপিণ্ড ক্রমে বন্ধ হয়ে আসার উপক্রম হচ্ছে। যতবার লাইট অফ হচ্ছে কিচ্ছু নেই, কিন্তু লাইট অন হলেই এক রক্তাক্ত শ্রেয়াকে চোখের সামনে দেখতে পাচ্ছে সহজ। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই শ্রেয়া ওর গায়ে ঝাঁপিয়ে পড়ে। ফলস্বরূপ সহজ পড়ে যায়। শ্রেয়া সহজের শার্টের বোতাম খুলতে খুলতে বলে, কত বছর কোনো পুরুষকে স্পর্শ করিনি আমি। দিনে দিনে কুৎসিত হয়ে গেছি আমি। আমার শরীর তার আকর্ষণ হারিয়েছে। এবার আবার আমার সেই যৌবন ফিরে পাবো আমি। তারপরেই তো শেষ। এই বলে সহজের গায়ে আবার ঝাঁপিয়ে পড়ে শ্রেয়া। সহজ নিজের গায়ের সবটুকু জোর দিয়ে ওকে ঠেলে সরিয়ে দেয় নিজের শরীরের ওপর থেকে। ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো, ছেড়ে দাও। শ্রেয়া ছাড়ে না, আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সহজকে। সহজ কিভাবে মুক্তি পাবে ওর থেকে বুঝে পায় না। হঠাৎ সহজের মনে পড়ে যায় ওর পকেটে লাইটার আছে। লাইটারটা কোনো মতে বের করে শ্রেয়ার ঠিক মুখের সামনে আগুন জ্বালায় সহজ। অপদেবতারা আগুন সহ্য করতে পারে না।
শ্রেয়া ছিটকে সরে যায় ওর কাছ থেকে। হিস হিসে স্বরে বলে, ওটা ফেলে দে তোর হাত থেকে, ফেলে দে। সহজ লাইটারটা শ্রেয়ার মুখের সামনে এগিয়ে নিয়ে যায়। শ্রেয়া আবার সরীসৃপের মতো উঠে যায় দেওয়ালে। টপ টপ করে রক্ত পড়ছে নিচে। এই আগুন হাতে নিয়ে সহজ এগিয়ে যায় বন্ধ ঘরের দিকে। একটু ঠেলা দিতেই খুলে যায় দরজাটা। সহজ ভেতরে প্রবেশ করে দেখে চারিদিকে প্রচণ্ড অন্ধকার। সুইচ বোর্ড খোঁজার চেষ্টা করে সহজ, কিন্তু পায় না। বাধ্য হয়ে সেই লাইটারটা জ্বালিয়েই আয়নাটাকে খোঁজার চেষ্টা করে সহজ। ভাগ্যক্রমে আয়নাটা কাছেই পড়েছিল। সহজ সেটা তুলে নিতে যায়, কিন্তু আয়নাটা দূরে সরে যায়। যতবার সহজ আয়নাটার নাগাল পাওয়ার চেষ্টা করে ততবারই আয়নাটা ওর থেকে দূরে সরে যেতে থাকে। সহজ বোঝে এটা সেই মেম সাহেবের মায়া। সহজ বুঝে ওঠে না কি করবে। হঠাৎ ও অনুভব করে একটা হাত অদ্ভুতভাবে এঁকে বেঁকে ওর শরীরে উঠছে। সহজ টের পায় লাইটারটা আর ওর হাতে নেই। ভয় কাঁটা হয়ে যায় সহজ। এবারও কি করবে? কেনেটি প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ। সহজ কাঁদো কাঁদো স্বরে বলে। কেউ যেন খিলখিল করে হেসে ওঠে সহজের কানের কাছে। সহজের কথাটাকে যেন ব্যঙ্গ করছে সে। ঠিক তখনই সহজ দেখতে পায় কেনেটির সাথে ওই আয়নাটাও ওর কাছাকাছি চলে এসেছে। কেনেটি পেছন থেকে জাপটে ধরে আছে সহজকে। ঠিক তখনই অদ্ভুত কায়দায় ঝুঁকে সহজ আয়নাটা তুলে নেয়। সেই বুড়িমার কথা মতোই আয়নাটা মুখের কাছে নিয়ে সহজ বলে ওঠে, কেনেটি, কেনেটি, কেনেটি। সঙ্গে সঙ্গে কেনেটি ছেড়ে যায় ওকে। তার পরিবর্তে এক বিভৎস মুখ দৃশ্যমান হয়ে ওঠে সেই আয়নায়। না, এটা শ্রেয়ার মুখ নয়, এটা কেনেটির মুখ। এক ঢাল কালো চুল নেমেছে, চোখের দুটো মণি নেই, সেখান দিয়ে অঝরে রক্ত ঝরছে। মুখের অজস্র জায়গায় কাটা দাগ। কেউ যেন সারা মুখের মাংস খুব লেখেছে। সহজের গা গুলিয়ে ওঠে কেনেটির মুখটা দেখে। কেনেটি হাসছে আয়নায়, নিষ্ঠুর হাসি হাসছে। সহজ এর পরবর্তী পদক্ষেপের কথা মনে করার চেষ্টা করল। কাটাকুটি কাটতে হবে নখ দিয়ে। সহজ জানে বুড়িমার কাটাকুটির অর্থ আয়নায় ক্রস আঁকতে হবে। সহজের কোনো নখের আঙুল খুব একটা বড় নয়, তবু কোনো মতে আয়নায় ক্রস আঁকল। মেম সাহেবের মুখটা ধীরে ধীরে মলিন হয়ে আসছে। আয়নাটাকে মাটিতে রেখে বুড়িমার কথা মতো তালি বাজালো সহজ। সঙ্গে সঙ্গে আয়নাটা ফেটে গেল। প্রচণ্ড একটা চিৎকার করে শ্রেয়া ঢলে পড়ল সহজের কোলে। সহজ দেখে ওর সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। শ্রেয়াকে কোলে করে এনে বিছানায় শুইয়ে দেয় সহজ। ধীরে ধীরে জলের ঝাপটা দেওয়ার পর শ্রেয়া একটু একটু করে চোখ মেলে তাকায়। শ্রেয়ার চোখে চোখ রেখে সেই স্বাভাবিক দৃষ্টিটা খুঁজে চলেছে সহজ। শ্রেয়া আধবোঝা চোখে বলে, আমারও তো ব্যথা কেন রে সারা শরীরে? কি হয়েছিল বলতো আমার? কিচ্ছু মনে পড়ছে না। সহজ ওর মাথায় হাত রেখে বলে, পরে সব কথা শুনবি, আগে রেস্ট নে। এই বলে ধীরে ধীরে শ্রেয়ার মাথায় হাত বুলিয়ে দেয় সহজ। কিছুক্ষণের মধ্যেই শ্রেয়া ঘুমের দেশে তলিয়ে যায়। শ্রেয়া শুয়ে আছে। বসার ঘরে সহজ, সিকান্দার, কলি আর বুড়িমা বসে আছে। বুড়িমাই সিকান্দারদের ধরে এনেছে এখানে, সহজ একা সামলাতে পেরেছে কিনা দেখার জন্য। তুই তো কাজের মানুষ রে, কেনেটি রান্না ভেঙে ফেললি, বেশ করেছিস। ঘরে পড়ে থাকুক ওই মুখ পড়ি রায়না। অমন বদ মানুষের যে কেন নরকে ঠাই হলো না বুঝি না আমি বাপু। সহজ ওই আয়নাটা ভেঙে ফেলেছে শুনে খুশি হয়ে বলছে বুড়িমা। তবে সহজ পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না, তাই এত রাতে ইন্টারনেট খুলে বসেছে। সহজ সবাইকে বলে, কেনেডি যে একটা মানসিক বিকারগ্রস্ত মানুষ তা সকলেই জান, কিন্তু পুরুষের সঙ্গে সংযম, তারপর তাদেরকে রান্না করে খেয়ে ফেলা, এই ধরনের বিকৃতি ওর মধ্যে কি করে আসলো সেটাই আসল প্রশ্ন। কেনেডি নিজেকে প্রিটেন্ড করতো সে সব থেকে সুন্দরী, এবং নিজের যৌবন ধরে রাখার জন্য সে সব কিছু করতে রাজি ছিল। বিবাহের পূর্বে দিন রাত নিজেকে রূপচর্চা করে ব্যস্ত রাখত। বিয়ের পরে কেন যেন নিজেকে আরও সুন্দরী করে তোলার চেষ্টাটা ওর মধ্যে জাঁকিয়ে বসে।
কী করে নিজের যৌবন ধরে রাখতে হয় এই কথাই ভাবছে কেনেডি। ভাবতে ভাবতেই সন্ধান পায় এক বহু পুরনো বোহেমিয়ান প্রথার। মেয়েরা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে প্রতি 15 দিন অন্তর, অর্থাৎ একটি পূর্ণিমা ও একটি অমাবস্যায় কোনো না কোনো এক নতুন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সেটা সেই পুরুষের সম্মতি নিয়েই হোক কিংবা জোরপূর্বক হোক। তারপর সেই পুরুষটিকে হত্যা করে এবং মাংস ও রক্ত ভক্ষণ করে। অনেকে আগে কাঁচা মাংস খেত, কিন্তু ক্রমে সেই নিয়ম পরিবর্তিত হয়ে রান্না করে মাংস খাওয়া শুরু হয়। কাঁচা মাংস তো সবাই খেতে পারে না, তাই কেনেডি এখানে তাই করেছে। যে ছেলেদের সাথে ও শারীরিক সম্পর্ক স্থাপন করত পরে তাদেরকেই মেরে ফেলত সে, তারপর তাদের মাংস রান্না করে খেয়ে নিত। মজার বিষয় হচ্ছে এসব করে কখনোই কোনো লাভ হয় না। প্রাকৃতিক বিষয়গুলোর ওপর মানুষ চাইলেও নিয়ন্ত্রণ করতে পারে না। তবুও কেনেডির মতো মানুষেরা ভাবত এভাবেই বুঝি চিরযৌবনের অধিকারী হওয়া যায়। এও কিন্তু এক প্রকার ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। এসবের কোনো বেসিস নেই, সবটাই মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে সৃষ্টি। আর এসব কুসংস্কারে মানুষের ক্ষতি ছাড়া ভালো কখনো হয় না। এই যেরকম কেনেডি আরও সৌন্দর্য লাভ করার আশায় কত ছেলের প্রাণ নিয়েছে। কেনেডির ঘরে একটু সন্ধান চালালেই হয়তো অনেক পুরুষের হাড়গোড় খুঁজে পাওয়া যাবে। মৃত্যুর পরেও কেনেডির লোভ মিটল না। এখনও ওর নতুন পুরুষ খোঁজে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য। এবং আমার মনে হয় ওকে এভাবে এই বাংলোয় রাখা ঠিক হবে না। এই কাঁচের টুকরোগুলো এমন কোনো জায়গায় আমাদের রাখতে হবে যেখানে সাধারণ মানুষ কখনোই সেই কাঁচের সন্ধান করতে পারবে না। যতক্ষণ না ওই কাঁচে কেউ নিজের মুখ দেখছে ততক্ষণ কেনেডির আত্মা কিচ্ছু করতে পারবে না কারণ। এইটুকু বলে সবার মুখের দিকে তাকালো সহজ। সিকান্দার বলল, কিন্তু এমন কোনো জায়গা আছে যেখানে ওই কাঁচ পাওয়া যায় না? কলি বলল, ওই যে পেছনে জঙ্গল আছে না, ওখানে পুঁতে দিলে হয় না কাঁচের টুকরোগুলোকে? ওখানে আর কে যাবে? সহজের মনে ধরল কথাটা। ও বলল, তা বেশ, তো তাই করলেই হয়। তাহলে কলি আর দিদা শ্রেয়ার কাছে থাকুক, আমি আর সিকান্দার দাদা গিয়ে পুঁতে দিয়ে আসি ওই কাঁচের টুকরোগুলোকে। সিকান্দার রাজি হলো। সেই রাতের আঁধারে লাল কাপড়ে সমস্ত কাঁচের টুকরো বেঁধে দুজনে জঙ্গলে গিয়ে পুঁতে দিল। ও মেয়ে, চোখ মেলেছিস তুই? বাবা, যা খেল দেখালি। শ্রেয়া চোখ মেলা মাত্র বলে উঠল বুড়িমা, আমার মাথাটা তো ভারী কেন হয়ে আছে? শ্রেয়া চোখ ছোট ছোট করে সবার দিকে তাকালো। তারপর বুড়িমাকে জিজ্ঞেস করল, পনিকে? বুড়িমা হেসে বলল, চাপ বাবা, আমি তো তোর বরকে উপায় বলে দিলাম তোকে সুস্থ করা। আমাকে চেনে নামে। আমাকে সুস্থ করার উপায়? আমি আবার অসুস্থ হলাম কবে? শ্রেয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, সে অনেক কথা। তোকে মেম সাহেবের ভূতে ধরেছিল রে। ভূত? কি যাতা বলছেন? ঠিকই বলছি, শুনবি নাকি গল্পটা? ইতিমধ্যে সহজরা ফিরে এসে দেখে শ্রেয়ার ঘুম ভেঙেছে। শ্রেয়া বুড়িমার মুখে সব কথা শুনে বড্ড উদ্বিগ্ন হয়ে উঠেছে। এই সহজ, আমাকে সত্যি ভূতে ধরেছিল? আমি কি কি শুনছি এসব? শ্রেয়া কাঁপা কাঁপা গলায় বলল, শ্রেয়া কাম ডাউন। দেখ, ভয় পাওয়ার কিছু নেই, এখন সব ঠিক হয়ে গেছে, প্লিজ কাম ডাউন। সহজ শ্রেয়াকে শান্ত করার চেষ্টা করে। শ্রেয়া তবু অস্থির হয়ে ওঠে। সবাই বারবার বলেছিল এই বাড়িতে থাকতে না। খুব বড় ভুল করেছি কথা না শুনে। এই সহজ, সব বিপদ কেটে গেছে তোরে? আর কোনো ভয় নেই তো? সহজ হেসে বলে, বাবা, শ্রেয়াও ভয় পায় তাহলে? হ্যাঁ, আচ্ছা, তোর আর কোনো চিন্তা নেই, আর একটু পরেই ভোরের আলো ফুটবে। চ, জিনিসপত্র সব বুঝিয়ে নে, আমরা আজই বাড়ি ফিরবো। সেটা ভালো, আর এখানে থেকে কাজ নেই। এবার ভালো ভালো এই শরীরটা নিয়ে বাড়ি ফিরতে পারলে হয়। সহজ আলতো হাসে শ্রেয়ার কথায়। ভোর হতেই দুজনে বেরিয়ে যায় নিজেদের জিনিসপত্র নিয়ে। মাসখানেক পরের কথা। একটা বাচ্চা মেয়ে ছুটে আসছে জঙ্গলের দিকে। যাক বাবা,
এখানে লুকিয়ে পড়লে আর কেউ আমাকে খুঁজতে পারবে না। বলেই খিলখিল করে হেসে ওঠে মেয়েটা। মেয়েটার বন্ধুরা গ্রামের ওদিকেই আছে, কেউ সচরাচর জঙ্গলে আসে না। হঠাৎ কেউ যেন মেয়েটার কানের কাছে বলে উঠল, আয়, আমার কাছে আয়। মেয়েটার সারা শরীর স্থির হয়ে এলো। আওয়াজটার উৎস খুঁজতে গিয়েও আবার ছুটতে লাগলো সারা জঙ্গল জুড়ে। ও যাচ্ছে না, কেউ যেন ওর হাত ধরে ওকে টেনে নিয়ে যাচ্ছে। আয় না, এই তো আর একটু। আবার কেউ ওর কানে কানে বলে উঠল। সেই ডাকের মায়াতেই ছুটে চলেছে মেয়েটা, কিছুতেই নিজেকে থামাতে পারছে না, অস্থিরভাবে এগিয়ে চলেছে। কিছুটা দূরে গিয়ে মেয়েটা দেখতে পায় মাটির ফাঁকে কি যেন চকচক করছে। ও মা, এটা কি? মেয়েটা ছুটে গিয়ে চকচকে জিনিসটা তুলে ফেলে। সেই সাথে বেরিয়ে আসে একটা লাল পুঁটুলি। পুঁটুলিটা খুলতেই এতগুলো কাঁচের টুকরো বেরিয়ে এলো। মেয়েটা মুঠো ভর্তি করে তুলে নেয় কাঁচের টুকরোগুলো। সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত মুখ ভেসে ওঠে চোখের সামনে। এক বিদেশিনী, তার এলোমেলো চুল, চোখ ঠিকরে রক্ত বেরোচ্ছে, খুবলে নেওয়া মুখ। হাসছে সেই মেম সাহেব, তার ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ভয় পেয়ে যায় মেয়েটা, ওর হাত থেকে কাঁচের টুকরোগুলো পড়ে যায়, কেমন ঘোরের মধ্যে চলে যায় ও। খানিক বাদে মেয়েটা নিজেই খিলখিল করে হেসে ওঠে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে মেয়েটার, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। ফিসফিস করে মেয়েটা বলে ওঠে, একটা নতুন শরীর চাই, আরো সুন্দর হতে হবে আমাকে, আরো সুন্দর হতে হবে। একটা নতুন পুরুষের শরীর চাই, 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 চাই। চিৎকার করে ওঠে মেয়েটা। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল শ্রেয়া। ঠিক তখনই সহজ চিৎকার করে ডাকলো ওকে। শ্রেয়া, এক্ষুনি এদিকে আয়। শ্রেয়া বিরক্ত হয়ে এসে বলল, কি হয়েছে রে বাবা, অফিস যাবি না তুই? আমি কিন্তু অলমোস্ট রেডি। অফিসে পরে যাবি, আগে তুই এটা পড়ে দেখ। খবরের কাগজটা শ্রেয়ার দিকে এগিয়ে দেয় সহজ। শ্রেয়া পড়তে থাকে। ইতিহাসের পুনরাবৃত্তি উত্তরবঙ্গের মালবাজারে। ব্রিটিশ শাসনের সময়কালের মতোই আবার মালবাজারের জঙ্গল সংলগ্ন গ্রাম থেকে নিখোঁজ হচ্ছে একের পর এক যুবক। কোনো হদিশ পাওয়া যাচ্ছে না তাদের। স্থানীয়দের বক্তব্য এ নাকি কোনো মেম সাহেবের আত্মার কাজ, তবে বিষয়টি খতিয়ে দেখবেন বলে কথা দিয়েছে স্থানীয় পুলিশ। দেখা যাক তদন্ত কত দূর এগোয়। পেপারটা হাত থেকে পড়ে যায় শ্রেয়ার। ও কাঁপতে কাঁপতে জড়িয়ে ধরে সহজকে। সহজ, কিছু শেষ হয়নি, কিচ্ছু না। সহজও কেঁপে ওঠে। সে ফিরে এসেছে সবকিছু শেষ করে দেবে বলে। তাকে যে সুন্দর হতে হবে, আরো আরো সুন্দর হতে হবে। কিছুতেই মুক্তি নেই ওর হাত থেকে, কিছুতেই না। আবার নতুন শরীরের খোঁজ চালাবে কেনেটি। সহজ সিকান্দার বলেছিল যে পুরুষের ওপরে একবার কেনেটির নজর পড়লে কোনোদিন সে পালিয়ে বাঁচে না। সহজ চমকে উঠল শ্রেয়ার কথা শুনে। শ্রেয়া কি করে জানলো এই কথাটা? এটা তো সিকান্দার ওকে বলেছিল। শ্রেয়া তো কথাটা শোনেনি। শ্রেয়ার চোখের দিকে তাকালো সহজ। এমন ঘোলাটে লাগছে কেন ওর দৃষ্টিটা? হ্যাঁ, সহজ, আমাকে সুন্দর লাগছে। এক পা করে সহজের দিকে এগিয়ে আসে শ্রেয়ারূপী কেনেটি। সহজ পিছোতে থাকে, যদিও সহজ জানে বাঁচার আর কোনো পথ নেই। ওর কানের কাছে এখন অনুরণন হয়ে চলেছে, মেম সাহেবের নজর
যার উপর পড়েছে সে আর বাঁচে না। শ্রেয়া আবার হিস হিসে স্বরে জিজ্ঞেস করে, সুন্দর লাগছে তো আমাকে, হ্যাঁ? এতক্ষণ তোমরা শুনছিলে সেই ডাক বাংলোটা। রচনা সোহিনী অধিকারী। গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে ছিল রুবিনা, আর্য, ঋদ্ধি, নীল, সঞ্চিতা, তৃষা। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা। শব্দ সংযোজনে ছিল সুদেষ্ণা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে কৃষ্ণেন্দু। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা তোমাদের ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, বেল আইকনে ক্লিক করে দিও সব গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুনতে থাকো ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ আর গল্পে থেকো। আগামী পর্বে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরও একটা রোমাঞ্চকর আর হিম করা উপস্থাপনার সাথে। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।